স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 272-এর ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 14 নম্বর স্কুল অর্থাৎ ইটাহার গার্লস হাই স্কুল এইচএসের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। এর আগে 13 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে আরও একটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। প্রথমে গ্রুপ এতে রয়েছে 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। ক্ষমতার মাত্রীয় সংকেতের সময়ের ঘাত হলো 3। প্রদত্ত কোন জোড়টি আইসোস্টার? এখানের মধ্যে N2O CO2 এটা হচ্ছে আইসোস্টার। একজন বালক পূর্ব দিকে 12 কিমি গিয়ে সেখান থেকে উত্তর দিকে 5 কিমি গেল, তার সরণ হবে 13 কিলোমিটার। রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো রৈখিক ভরবেগ। কত বল প্রয়োগ করলে 10 গ্রাম ভরের কোনো বস্তুতে 6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে? এটা হচ্ছে 60 ডাইন। সরণ অতিক্রান্ত দূরত্বের অনুপাত হলো কখনো 1-এর সমান আবার কখনো 1-এর কম। আলফা ও বিটা কণার আধানের অনুপাত হবে 2:1। নিউট্রনবিহীন পরমাণুটি হলো প্রোটিয়াম। গ্রুপ বিতে চলে আসছে। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1. সংস্পর্শ ছাড়াই ক্রিয়া প্রতিক্রিয়া বলের একটি উদাহরণ দাও। চৌম্বক বল। 2. কোন বিজ্ঞানী পাম্প পুডিং মডেলের ধারণা দেন? থমসন। আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক? মৌলিক একক। বেগ সময় লেখচিত্রের নতি কী নির্দেশ করে? ত্বরণ। শূন্যস্থান পূরণ করো। লিটারের সংজ্ঞায় ড্যাশ কেলভিন উষ্ণতার উল্লেখ করা হয়? 277 কেলভিন। ক্যাথোড রশ্মির আধানের প্রকৃতি কীরূপ? ঋণাত্মক। একটি উদাহরণ দাও যেখানে বেগ শূন্য কিন্তু ত্বরণ আছে। খাড়া বা উল্লম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সর্বোচ্চ অবস্থানে বেগ শূন্য হলেও বস্তুটির ওপর ত্বরণ অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ ক্রিয়াশীল থাকে। বলের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্কটি লেখো। বলের এসআই একক হলো নিউটন আর সিজিএস একক হচ্ছে ডাইন। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন সমান 10⁵ ডাইন। লম্বন ত্রুটি বলতে কী বোঝায়? সাধারণ স্কেলের সাহায্যে দৈর্ঘ্যের পাঠ নেওয়ার সময় চোখ ঠিক খাড়া অবস্থানের পরিবর্তে তির্যকভাবে অবস্থান করলে পাঠ নির্ণয়ে ত্রুটি আসে। চোখের অবস্থানজনিত কারণে পাঠ নির্ণয়ে যে ত্রুটি বা দোষের উদ্ভব হয় তাকে লম্বন ত্রুটি বা লম্বন দোষ বলে। দোলক ঘড়ির ঘন্টার কাঁটা একবার পূর্ণ আবর্তন করতে কত সময় নেয়? 12 ঘন্টা। এরপর আমরা গ্রুপ সিতে চলে আসছি। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. ক্লোরিনের দুটি আইসোটোপ ক্লোরিন 3517 ও ক্লোরিন 3717 হওয়া সত্ত্বেও ক্লোরিনের পারমাণবিক ভর 35.5 কেন হয়? কিছু কিছু মৌলের ভর সংখ্যা পূর্ণ সংখ্যায় হলেও সাধারণ অবস্থায় এই মৌলগুলির পারমাণবিক ভর ভগ্নাংশে হয়, কারণ স্বাভাবিক অবস্থায় প্রকৃতির মধ্যে বেশিরভাগ মৌলকে তার আইসোটোপের সংমিশ্রণ রূপে পাওয়া যায়। এই মিশ্রণের মধ্যে আইসোটোপগুলি এমন অনুপাতে থাকে যে তার গড় করলে পারমাণবিক ভর পূর্ণ সংখ্যায় না হয়ে ভগ্নাংশে হয়। ক্লোরিনের আইসোটোপ ক্লোরিন 3517 ও ক্লোরিন 3717 প্রকৃতিতে যথাক্রমে 75.4% ও 24.6% ওজন অনুপাতে থাকে। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর সমান 75.4 গুণিতক 35 প্লাস 24.6 গুণিতক 37/100 সমান 35.4 নয়, এটাকে আসন্ন মানে প্রকাশ করলে হবে 35.5। 2-এর দাগে রয়েছে এককের প্রয়োজনীয়তা কী? 1 নম্বর পয়েন্ট, এককবিহীন পরিমাপ অসম্পূর্ণ, অর্থহীন ও ক্ষেত্রবিশেষে ত্রুটিযুক্ত হয়। সাংখ্যমান ও উপযুক্ত একক এই দুটি বৈশিষ্ট্যের সাহায্যেই ভৌতরাশির অর্থপূর্ণ প্রকাশ সম্ভব। 2 নম্বর, বিভিন্ন ভৌতরাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের ব্যবহার আবশ্যক। অথবা প্রশ্নে রয়েছে তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো। 1 নম্বর, তুলাদণ্ডের ভারকেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। 2. তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। 3. তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাঁটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। 37.36 গ্রাম ভর পরিমাপের জন্য ন্যূনতম কতগুলি বাটখারা প্রয়োজন? 37.36 গ্রাম, যেটাকে আমরা বলতে পারি 37.360 গ্রাম। দশমিকের ডান দিকে প্রয়োজন হলে আমরা শূন্য নিতে পারি। তো সমান এই 37টা করার জন্য 20 + 10 + 5 + 2 অর্থাৎ 20 আর 10 30 আর 5 35 আর 2 37 গ্রাম হলো। আর বাকিটা তো মিলিগ্রামে আছে, যেহেতু দশমিকের পরে আছে। তো এটাকে মাপার জন্য আমাদের একটা 200 মিলিগ্রাম, একটা 100, একটা 50, একটা 10 অর্থাৎ 350 60 অর্থাৎ 360।
মিলিগ্রামের প্রয়োজন। তাহলে এখানে টোটাল 4টে, এখানে 4টে, অর্থাৎ 4টে গ্রামের বাটখারা আর 4টে মিলিগ্রামের বাটখারা, মোট 8টি বাটখারার প্রয়োজন। রৈখিক স্কেলের সাহায্যে বইয়ের পাতার গড় বেদ কিভাবে নির্ণয় করা যাবে? বইয়ের ক্ষেত্রে সমগ্র বইটির বেদ সাধারণ স্কেলের সাহায্যে মাপা হলো এইভাবে। ধরা যাক এই পাঠ হলো ডি সেমি। এই পাঠকে কাগজ বা বইয়ের পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটিই একটি পাতার বেদ নির্দেশ করে। তাহলে পাতার সংখ্যা এক্স হলে একটি পাতার বেদ টি সমান হবে d/x সেমি। রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন, ব্যাখ্যা করো। রোলার ঠেলার সময় ঠেলা বলের উল্লম্ব উপাংশ নিম্নমুখে ক্রিয়া করে রোলারের ওজন বাড়িয়ে তোলে, তাই রোলার ঠেলতে কষ্ট হয়। যেমন এটাতে দেখো নিচের দিকে ওজনটা ক্রিয়া করছে, কিন্তু এই যে বলটা, ঠেলা বলের যে উল্লম্ব উপাংশটা ভি, এটাও নিচের দিকে ক্রিয়া করে ওজনটাকে বাড়িয়ে দিচ্ছে, ফলে ঠেলতে কষ্ট হচ্ছে। অন্যদিকে রোলার টানার সময় টান বলের উল্লম্ব উপাংশ ঊর্ধ্ব দিকে ক্রিয়া করে রোলারের ওজন কমিয়ে দেয়, তাই রোলার টানা অনেক সহজ হয়। দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে দেখো নিচের দিকে ওজন ক্রিয়া করছে, কিন্তু যে টান বলটা তার যে উল্লম্ব উপাংশ ভিটা সেটা উপরের দিকে ক্রিয়া করে ওজনটাকে খানিকটা কমিয়ে দিচ্ছে, তাই আমাদের টানতে অনেক বেশি সুবিধা হয়। বলের সামান্তরিকের সংযোজন সূত্রের সাহায্যে পাখির আকাশে ওরা ব্যাখ্যা করো। প্রথমে বলের সংযোজন সম্পর্কিত সামান্তরিকের সূত্রটা, এক বিন্দুতে ক্রিয়াশীল দুটি একতলীয় বলকে যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বা পাশাপাশি বাহু দ্বারা দিক ও মানে প্রকাশ করা যায়, তবে ওই বিন্দু দিয়ে অঙ্কিত ওই সামান্তরিকের কর্ণ বল দুটির লব্ধিকে দিক ও মানে প্রকাশ করে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, প্রথমত এই ছবিটা তোমাদের আঁকতে হবে। চিত্রে ও এ বি সি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ও এ এবং ও সি, এটা ও সি হবে, একটি পাখির দুটি ডানার ওপর প্রযুক্ত বল যথাক্রমে এদিকে কিউ আর এদিকে পি ভেক্টর বল দুটিকে দিকে ও মানে প্রকাশ করলে ও বিন্দু দিয়ে অঙ্কিত ও এ সিবি সামান্তরিকের কর্ণ ও বি, কারণ কর্ণটা ও বি, ভেক্টর দুটির লব্ধি আরকে দিকে ও মানে সূচিত করে। পাখিটি দুটি ডানায় বল প্রয়োগ করছে, এদিকে একটা ডানা এদিকে একটা ডানা, দুটি ডানায় বল প্রয়োগ করছে, কিন্তু তা সত্ত্বেও সামান্তরিকের কর্ণ অর্থাৎ লব্ধি বরাবর অর্থাৎ ওবি বরাবর কিন্তু পাখিটা এগিয়ে যাচ্ছে। সমবেগযুক্ত গতি অবশ্যই সমদ্রুতি সম্পন্ন, কিন্তু সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। কোনো বস্তুকণা বা বিস্তৃত বস্তু সমবেগে গতিশীল হলে গতিবেগের মান ও অভিমুখ দুই অপরিবর্তনীয় থাকে, অর্থাৎ সমবেগযুক্ত গতি অবশ্যই সমদ্রুতি সম্পন্ন, কিন্তু সমদ্রুতি সহ গতিশীল বস্তুর গতির অভিমুখ সময়ের সাপেক্ষে অপরিবর্তনীয় থাকতেও পারে নাও পারে। ফলে গতির অভিমুখ যদি পাল্টে যায় তবে সেক্ষেত্রে বেগ ভেক্টর রাশি হওয়ায় বেগ ভেক্টরের অভিমুখ ভিন্ন ভিন্ন বিন্দুতে বিভিন্ন হয়। এক্ষেত্রে সমদ্রুতি সম্পন্ন গতি সমবেগযুক্ত একথা বলা সম্ভব নয়। যেমন সুষম বৃত্তপথে গতিশীল কণা সমদ্রুতিযুক্ত হলেও ভিন্ন ভিন্ন বিন্দুতে বেগের অভিমুখ ভিন্ন হওয়ায় কারণে একে সমবেগযুক্ত গতি বলা যায় না। বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য লেখো। বিষয় হচ্ছে সংজ্ঞা। দ্রুতি গতিশীল বস্তুকণা দ্বারা একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলা হয়। বেগ গতিশীল বস্তুকণা দ্বারা একক সময়ে নির্দিষ্ট অভিমুখে অতিক্রান্ত দূরত্ব বা সরণের হারকে বেগ বলা হয়। রাশির প্রকৃতি দ্রুতি নির্দিষ্ট অভিমুখ নেই বলে এটি স্কেলার রাশি, বেগ নির্দিষ্ট অভিমুখ থাকায় এটি ভেক্টর রাশি। বিষয় হচ্ছে চিহ্ন। দ্রুতি অভিমুখ বিবেচনা করতে হয় না বলে দ্রুতি সর্বদাই ধনাত্মক। বেগ গতির অভিমুখের ওপর নির্ভর করে বেগ ধনাত্মক বা ঋণাত্মক দুই হতে পারে। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো। চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। ধরি কোনো বস্তুর প্রাথমিক গতিবেগ ইউ, টি সময় ধরে এ সমতরণে চলার পর বস্তুটির অন্তিম গতিবেগ হলো ভি, তাহলে গতির সমীকরণ অনুযায়ী ভি সমান হয়ে যাবে ইউ প্লাস এটি, এটা 1 নম্বর সমীকরণ। যেহেতু কণাটি সমতরণে গতিশীল তাই কণাটির বেগ বৃদ্ধির হার সমান, তাহলে টি সেকেন্ডের সময়ে কণাটির গড় বেগ হয়ে যাবে ভি এ সমান ইউ প্লাস ভি বাই টু, মানে প্রাথমিক প্লাস অন্তিম বেগ বাই 2। ভি এ মানে হচ্ছে অ্যাভারেজ গতিবেগ, মানে হচ্ছে গড় গতিবেগ। তাহলে আমরা জানি কি ভি সমান এস বাই টি, অতএব এস সমান হচ্ছে ভি ইন্টু টি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। টি সেকেন্ড সময় কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস সমান ভি এ ইন্টু টি, এখানে ভি মানে হচ্ছে ভি অ্যাভারেজ, ভি এ ইন্টু টি সমান ভি এর জায়গায় আমরা বসাচ্ছি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি সমান ইউ প্লাস ভি এর জায়গায় আমরা বসিয়ে দেব ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি সমান হচ্ছে ইউ প্লাস ইউ মানে হচ্ছে 2u প্লাস এটি বাই টু ইন্টু টি সমান 2u টি বাই টু প্লাস এ টি ইন্টু টি মানে হচ্ছে এ টি স্কোয়ার বাই টু। এখানে 2 কেটে গেলে পড়ে থাকছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার।
অতএব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ক্রিয়া ও প্রতিক্রিয়া বিপরীতমুখী হলেও এরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, ব্যাখ্যা করো। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতে প্রতিক্রিয়া আছে, কিন্তু ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল কখনো একই বস্তুতে প্রযুক্ত হয় না। দুই বা ততোধিক বস্তু যদি একই সংস্থার অন্তর্গত হয় তবে সেই সংস্থা গঠনকারী বস্তুসমূহে প্রযুক্ত ক্রিয়া প্রতিক্রিয়া অভ্যন্তরীণ বল হিসেবে কাজ করে। বাহ্যিক বল অনুপস্থিত থাকায় এদের প্রভাবে বস্তুগুলিতে গতি সৃষ্টি হয় না, তাই এই বল দুটি সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। বিচ্ছিন্ন বস্তুসমূহের ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া বল সংশ্লিষ্ট বস্তুগুলির উপর সক্রিয় অন্য বাধাদানকারী বল যেমন প্রবাহীর বাধা, ঘর্ষণ, সান্দ্রতা ইত্যাদিকে অতিক্রম করতে সক্ষম হলে বস্তুগুলির যে কোনো একটি বা সবগুলিই গতি লাভ করে। আবার বাধাদানকারী বলগুলির প্রভাব বেশি হলে ক্রিয়া প্রতিক্রিয়া গতি উৎপাদনে অসমর্থ হয়। এ কারণেই বস্তুতে গতি সঞ্চার হয়। যেমন নৌকা থেকে পাড়ে নামার সময় আরোহী নৌকা উভয়ই গতিপ্রাপ্ত হয়। আবার ভারী ইটের দেয়ালকে কোনো ব্যক্তি ঠেলা দিয়ে ঘর্ষণের প্রভাব বেশি হওয়ার জন্য দেয়াল গতিশীল না হলেও তার দেওয়া প্রতিক্রিয়া ব্যক্তিকে বিপরীত দিকে ঠেলে দেয়। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি সিদ্ধান্ত লেখো। 1 নম্বর, যেহেতু বেশিরভাগ আলফা কণা পরমাণু ভেদ করে চলে যায় তাই বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। 2, আলফা কণার ভর ইলেকট্রনের ভরের থেকে 7500 গুণ বেশি, তাই পরমাণুর ভিতর দিয়ে আলফা কণা যাবার সময় ইলেকট্রনের সঙ্গে ধাক্কা লেগে বেঁকে যেতে পারে না। সুতরাং পরমাণুর ধনাত্মক তড়িদাহিত অংশের দ্বারা বিকর্ষণের কারণেই আলফা কণাগুলি অল্প কোণে বিক্ষিপ্ত হয়। আলফা কণার দুটি ধর্ম লেখো। 1 নম্বর হলো 2 একক ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম আয়ন বা দ্রুতগামী আলফা কণার স্রোত হলো এই আলফা কণা। 2 নম্বর হচ্ছে একটি প্রোটনের ভরের প্রায় 4 গুণ অর্থাৎ 6.644 গুণিতক 10 মাথায় -27 কেজি বা 4.0015 ইউ হলো এর ভর। আর 3 নম্বর হচ্ছে আধান। প্রোটনের আধানের দ্বিগুণ হয় অর্থাৎ প্রায় 3.204 গুণিতক 10 মাথায় -19 কুলম্ব। নিউট্রনকে আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক। x 234 পরমাণুটির নিউট্রনের সংখ্যা কত? 234 - 90 = 144টি। এরপর আমরা গ্রুপ ডিতে চলে আসছি। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, মেট্রিক পদ্ধতি কাকে বলে? এমকেস পদ্ধতি, এটি মেট্রিক পদ্ধতি নামে পরিচিত। দৈর্ঘ্য, ভর ও সময় এই 3 রাশির একক সহযোগে এই পদ্ধতি গঠিত। এর সুবিধা কী? মেট্রিক পদ্ধতি ব্যবহারের সুবিধা। 1 নম্বর, মেট্রিক পদ্ধতিতে কোনো রাশির এক একক থেকে অন্য বড় বা ছোট এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে, কোনো গুণ বা ভাগ করার প্রয়োজন হয় না। 2 নম্বর, মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য ও ভরের এককের সঙ্গে বিভিন্ন উপসর্গ যোগ করে বড় বা ছোট এককগুলি লেখা যায়। 3 নম্বর, মেট্রিক পদ্ধতিতে ভর ও আয়তনের মধ্যে একটি সরল ও সুবিধাজনক সম্পর্ক আছে, যেমন 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ঘনসেমি জলের ভর 1 গ্রাম বা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 লিটার জলের ভর 1 কিলোগ্রাম। অর্থাৎ এই পদ্ধতিতে জলের আয়তন যত লিটার সেই পরিমাণ জলের ভর তত কিলোগ্রাম। পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখো। পৃষ্ঠটান মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য সমান, এর মাত্রীয় সংকেত হয়ে যাবে mt-2। লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ করা হয় কেন? লিটারের সংজ্ঞায় সাধারণত 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উল্লেখ থাকে কারণ 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সবথেকে বেশি ও আয়তন সবথেকে কম। জলের উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াসের বেশি বা কম হলে জলের ঘনত্ব কমে ও আয়তন বেড়ে যায়, ফলে 1 কিলোগ্রাম জলের আয়তন 1 লিটার অপেক্ষা বেশি হয়। তাই জলের নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের কথা উল্লেখ করা হয়। গ্যালন কোন ভৌত রাশির একক? আয়তনের একক। একটি মিশ্র গতির উদাহরণ দাও। ঘূর্ণায়মান চাকার গতি। কোনো আরোহী নৌকা থেকে তীরে লাফ দিয়ে পৌঁছায়, ক্রিয়া ও প্রতিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করো। তীরে পৌঁছানো নৌকার আরোহী নৌকা থেকে লাফিয়ে পাড়ে আসতে চাওয়ার উদ্দেশ্যে নৌকার উপর তীরভূমির বিপরীত দিকে অর্থাৎ নদীর দিকে বল প্রয়োগ করে। এর প্রতিক্রিয়া হিসেবে নৌকাটিও আরোহীর উপর বিপরীত অভিমুখে অর্থাৎ তীরভূমি অভিমুখে সমমানের বল প্রয়োগ করে, যা আরোহীকে সামনে এগিয়ে দেয়। সুতরাং নৌকার উপর আরোহী দ্বারা প্রযুক্ত বল ক্রিয়া নৌকাটিকে পিছনে ঠেলে দেয়, যার প্রতিক্রিয়া আরোহীকে তীরে পৌঁছাতে সাহায্য করে। বলের ঘাত ও ঘাত বলের মাত্রীয় সংকেত লেখো। বলের ঘাতের মাত্রীয় সংকেত হচ্ছে mlt-1 আর ঘাত বলের মাত্রীয় সংকেত হবে mlt-2। 150 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তুর ওপর 45 ডাইন বল প্রয়োগ করা হলে কত ত্বরণ সৃষ্টি হবে?
বস্তুর ভর m সমান দেওয়া আছে 150 গ্রাম, বল F সমান 45 ডাইন, ধরি ত্বরণ a সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ এগুলো সিজিএস এককে আছে। আমরা জানি বল F সমান ভর m ইন্টু ত্বরণ a, অর্থাৎ F সমান m ইন্টু a, ঘুরিয়ে লিখলে m ইন্টু a সমান f। তাহলে a এর মান বার করতে চাইলে m এদিকে গুণে আছে, ডান দিকে এলে ভাগ হয়ে যাবে f বাই m, সমান মান বসিয়ে দিলে 45 বাই 150, 5 দিয়ে কাটলে 5 9 45, 5 30 150, আবার 3 দিয়ে কাটলে 3 3 9, 3 10 30, মানে 3 10। অতএব এর মান হয়ে যাবে 0.3, 3কে 10 দিয়ে ভাগ করলে 0.3 বেরোবে, সুতরাং ত্বরণ হয়ে যাবে 0.3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরের প্রশ্ন রয়েছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মিগুলির নাম লেখো। তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 ধরনের রশ্মি নির্গত হয়। 1 আলফা রশ্মি, ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত। 2 বিটা রশ্মি, দ্রুতগামী ইলেকট্রন কণার স্রোত। 3 গামা রশ্মি, অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এবং উচ্চ শক্তিসম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আইসোটোপ কি, উদাহরণ দাও। একই মৌলের বিভিন্ন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হলে তাদের পরস্পরকে আইসোটোপ বা সমস্থানিক বলে। যেমন ক্লোরিনের দুটি আইসোটোপ হলো Cl 3517 এবং Cl 3717। এই দুটি পরমাণু ক্রমাঙ্ক সমান, অর্থাৎ 17, কিন্তু ভর সংখ্যা আলাদা। প্রথম পরমাণুটিতে নিউট্রন সংখ্যা 35 - 17 সমান 18টি এবং দ্বিতীয় পরমাণুতে নিউট্রন সংখ্যা 37 - 17 সমান 20টি, তাই এরা পরস্পর আইসোটোপ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।